নমস্কার, গল্প শোনো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শেষ ইচ্ছা। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। শেষ ইচ্ছা এই শব্দটা শুনলেই আপনার মধ্যে একটা ভয় কাজ করে কি? যদি না করে তবে আজকের পর থেকে করতেও পারে। ধরুন, মৃত্যুর মুখাপেক্ষী একজন একদম শেষ সময় গিয়ে একটা ইচ্ছা প্রকাশ করছে, যেটা তার জীবনের অন্তিম ইচ্ছা। আর এমনই একটি অন্তিম ইচ্ছায় যদি কেউ আপনার মৃত্যু কামনা করে, বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের গল্প শেষ ইচ্ছা। গল্প শুরু করার আগে আপনার কাছে একটা অনুরোধ। এই ছোট ভাইটার সামান্য প্রচেষ্টাটিকে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আপনি আরো সফল করে তুলবেন। এই আশা নিয়েই এরকম উপস্থাপনাগুলো আপনার কাছে নিয়ে আসি আমরা। আজ তো গল্পটা আমার, তাই আমি যা চাই এই গল্পে তাই হবে। এই গল্প আমি 2 বছর আগে লিখেছিলাম। মিলিকে মরতে হবে, তাই তোমরা যতই চেষ্টা করো না কেন ওকে তো বাঁচাতে পারবে না। না 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 না। ও আমাকে মেরে ফেলবে বাবা। ও আমাকে মেরে। শোন, আর 3 দিন আছে তোর হাতে। তোর যা করার করে নে, আমি ওকে নিয়ে যাবই। মিলির দেহটা লুটিয়ে পড়ে বিছানায়। বাবাই কাঁদতে কাঁদতে প্রায় জ্ঞান হারিয়ে ফেলে। ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা মিলির মা এবং বাবা আরো আত্মীয় স্বজন দৌড়ে ঘরে ঢুকে আসে। মিলির মা কাঁদতে কাঁদতে বলে, ওগো, তুমি একটা ভালো ওঝা তান্ত্রিক ডেকে এনে দেখো না, যত টাকা লাগে লাগুক, যে আমার মেয়েটাকে ভালো করে দেবে। ওই পাপী আত্মাটার হাত থেকে আমার মিলুমাকে বাঁচাবে। কি গো বাবাই, তোমার তো এত চেনাশোনা আছে, তুমি কোনোভাবে আমার মেয়েটাকে ভালো করে তুলতে পারবে না? মিলির পরিবারের লোকজন কেউ কিছু বুঝতে পারে না এ কি বিপদ এসে জুটেছে তাদের কপালে। মিলির বাবা আর মাকে কাল রাতে খবর দেওয়া হয়েছে। ওরা আজ সকালেই এসে পৌঁছেছে। রায়চকের এই বাড়িতে মিলি আর ওর হাজবেন্ড বাবাই থাকে। বাবাই সরকারি কন্ট্রাক্টর, ভালো টাকা মাইনে পায়। আজ প্রায় 2 বছর হতে যায় মিলি আর বাবাইয়ের বিয়ে হয়েছে। মিলির বাবা পকেট থেকে মোবাইলটা বের করে ঘর থেকে বেরিয়ে যায়। বাবাই উঠে একটা চেয়ারে ধপ করে বসে পড়ে। আর মিলির মা মিলির কাছে গিয়ে ওর জামা কাপড় ঠিক করে দেয়। এরকম অবস্থায় কি করা উচিত সেটা কেউ বুঝতে পারে না। বাবাই বেরিয়ে এসে একে ওকে ফোন করে তান্ত্রিক ওঝাদের নম্বর জোগাড় করতে থাকে। একটু পরেই বাবাইয়ের মা বাবাও এসে হাজির হয়।
বাবাইয়ের মা জিজ্ঞাসা করে, এসব কি করে হয়ে গেল বলুন তো? আমরা কার কি ক্ষতি করেছি যে আমাদের একমাত্র ছেলের বউয়ের সাথে আজ এই দুর্ঘটনা? সবই কপাল দিদি। মেয়েটা আমার কাল বিকেল থেকে কষ্ট পাচ্ছে, এখনো দাঁতে একটা দানা পর্যন্ত কাটেনি। কাঁদবেন না দিদি, উপরে ভগবান আছেন, তিনি আমার বৌমাকে ঠিক রক্ষা করবেন। আপনি নিজেকে একটু শান্ত করুন, সব ঠিক হয়ে যাবে। বেলা প্রায় 1:30 নাগাদ হঠাৎ মিলি জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। দেখে মনে হয় এখনই যেন দম বন্ধ হয়ে যাবে। সবাই বেশ ভয় পেয়ে যায়। এর মধ্যে বাবাই 3টে তান্ত্রিক ওঝার ফোন নম্বর জোগাড় করে নিয়েছে। বিকেলের মধ্যে একজন আসার কথা রয়েছে। বাকি 2জন তান্ত্রিকের একজনকে ফোনে পাওয়া যায়নি, আরেকজন এখন এখানে নেই জানায়। তাই সবাই সেই অপেক্ষাই করতে থাকে কখন তান্ত্রিক বাবা এসে মিলিকে সুস্থ করে তুলবে। পুরো দিনে স্নান খাওয়া কারোরই হয়নি। বাবাইদের পাশের বাড়ি রমা কাকি আর ওর বোন মিনা কাকি এসে সবাইকে খাবার কথা বলেছে, কিন্তু মিলির অবস্থা দেখে কারোরই যেন এক টুকরো দানা মুখে কাটার ইচ্ছা নেই। রমা কাকিদের ভালো বলতে হয়, এই বিপদের সময়তেও সেই সকাল থেকে ওরা পাশে রয়েছে। মিলির মা বাবা, বাবাইয়ের মা বাবা, পাশের বাড়ির রমা আর মিনা কাকি, এছাড়াও পাড়ার কয়েকজন পুরো বাড়িটায় ভিড় করে রয়েছে। এরকম ভূতে ধরার খবর আজকাল শোনা যায় না, তাই যে শুনেছে সেই দেখতে এসেছে। বিকেল প্রায় শেষ তখন কালো জোব্বা পরা 2জন সন্ন্যাসী তান্ত্রিক এসে হাজির হয়। সবাই পথ করে দেয়। তারা এসে বাবাইয়ের সাথে কথা বলে আর সব জিনিসপত্র জোগাড় করে যে ঘরে মিলি শুয়ে আছে সেই ঘরে গিয়ে নানা রকম আঁক কেটে বিভিন্ন জিনিস নিয়ে যজ্ঞ করার মতো উপাচারের সরঞ্জাম করতে থাকে। সন্ধে প্রায় শেষ। এরকম সময় বাবাইকে নিয়ে সেই 2 তান্ত্রিক ঘরে গিয়ে সব জানলা দরজা বন্ধ করে দেয়। ঘরে খাটের উপর নির্জীব অবস্থায় পড়ে রয়েছে মিলির দেহটা, আর তার থেকে একটু দূরে মেঝের ওপর নানা রকম আঁক কেটে যজ্ঞের আগুন জ্বালিয়ে 2জন সন্ন্যাসী বসল। পাশে একটা চেয়ারে বাবাই চুপ করে বসে দেখতে লাগলো ওরা কি করছে। এদের মধ্যে একজন সন্ন্যাসী, অপরজন সম্ভবত তার সাগরেদ, কারণ যে মন্ত্রপাঠ করছে তার নির্দেশ অনুযায়ী 2য় জন সব পালন করছে। বাবাই বুঝতে পারে যে এই 2য় সন্ন্যাসীটা আসলে প্রধান সন্ন্যাসীর সাগরেদ। সে বসে বসে দেখতে থাকে উপাচারের নিয়ম। আর ঠিক এরকমই সময় হঠাৎ মিলি জেগে ওঠে। বেরিয়ে যা, না হলে তোদেরকেও মেরে ফেলবো। এখনো বলছি চলে যা, না হলে তোদের কেটে ফেলবো কিন্তু। এসব বলতে বলতেই মিলি খাট থেকে নামতে থাকে, আর তাড়াতাড়ি করে বাবাই উঠে তাকে আটকাতে যায়। কিছুক্ষণ খুব ধস্তাধস্তি হয়। এরপর মিলি একটা ধাক্কা মারে জোরে বাবাইকে, আর বাবাই ছিটকে পড়ে যায়। এসব দেখে প্রধান তান্ত্রিকের সাগরেদ ভদ্রলোকটি মিলিকে আটকাতে গেলে মিলি এক লাফে
সোজা যজ্ঞের আগুনটার সামনে গিয়ে দাঁড়ায়, আর তারপর নিজের গা থেকে একটা একটা করে পোশাক খুলতে থাকে। প্রধান তান্ত্রিক বসে মন্ত্র জপ করতে করতে আগুনে ঘিয়ের আহুতি দেয়। অন্যদিকে তার সাগরেদ মিলিকে সামলাতে গিয়েও পেরে ওঠে না। মিলি একে একে তার সমস্ত পোশাক খুলে যজ্ঞের আগুনে ছুঁড়ে দেয়। যজ্ঞের আগুন ঘি আর শুকনো শাড়ি কাপড় পেয়ে হু হু করে জ্বলে ওঠে। দুই তান্ত্রিকই ভয় পেয়ে যায়। অন্যদিকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দাঁড়িয়ে তান্ত্রিকদের দিকে অশ্লীল ইশারা করে হাসতে থাকে মিলি। প্রধান তান্ত্রিক তার হাতে মন্ত্রপুত জল নিয়ে আগুনে ঢেলে দেয়, কিন্তু তাতেও আগুন বশীভূত হয় না। দাউ দাউ করে জ্বলতে থাকে আর কালো ধোঁয়ায় ঘর ভরে ওঠে। দ্বিতীয় তান্ত্রিক মানে সাগরেদটি মিলিকে শান্ত করার বদলে মিলির ওই উন্মত্ত অবস্থা দেখে বাকরুদ্ধ হয়ে যায়। এমনি মিলিকে সুন্দরী বলা যায়, আর তার এই বস্ত্রহীন রূপ যে কোনো পুরুষের মনে কাম সঞ্চার করতে পারে। দ্বিতীয় তান্ত্রিক সাধনার সাথে যুক্ত থাকলেও সে এখনো নিজের কাম, ক্রোধ, লোভকে জয় করতে পারেনি, আর তারই সুযোগ নেয় মিলি। সে দৌড়ে গিয়ে দ্বিতীয় তান্ত্রিকটা যে এতক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে মিলির শরীরের দিকে তাকিয়েছিল তাকে জড়িয়ে ধরে। দ্বিতীয় তান্ত্রিক কিছু বুঝে ওঠার আগেই মিলি একটা হ্যাঁচকা টান মেরে বিছানায় ফেলে দেয়, আর নিজের নগ্ন অবস্থায় তার উপর বসে মাথাটা পিছন দিকে ঘোরায়। চুলগুলো এলোমেলো হয়ে মুখের ওপর এসে পড়েছে। চোখের মণিগুলো উপরে উঠে গিয়ে সম্পূর্ণ সাদা ঘোলাটে হয়ে রয়েছে, আর সে প্রধান তান্ত্রিকের দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসতে থাকে। বাবাই এসব দেখে ভয়ে কাছে আসার চেষ্টা করলেও মিলি আবার তাকে এক ধাক্কায় মেঝেতে ফেলে দেয়। এসবের মধ্যেই প্রধান তান্ত্রিক পিছিয়ে গিয়ে দরজার একটা পাল্লা খুলে দেয়, কারণ ঘর কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। নিঃশ্বাস নেওয়া দুষ্কর হয়ে উঠেছে। দরজার বাইরে থেকে সবার উৎসুক চোখ ঘরের দিকে তাকিয়ে রয়েছে, আর এর মধ্যেই দ্বিতীয় তান্ত্রিকটা কোনো মতে মিলিকে সরিয়ে উঠে দাঁড়ায়, আর সব সরঞ্জাম ফেলে রেখেই দুজন তান্ত্রিক বেরিয়ে যায় কাউকে কিছু না বলে। মিলি একটু পরেই অজ্ঞান হয়ে পড়ে যায় বিছানায়। বাবাই ভয় ভয় এসে বিছানার চাদরটা কোনো মতে মিলির গায়ে ঢাকা দিয়ে দেয়। ঘর তখনও ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে প্রায়। এরপর মিলির মা ঘরে ঢুকে আসে, আর বিছানার চাদরটা বুকের সামনে টেনে দিয়ে ঘরের জানলাগুলো খুলে দেয়। ধোঁয়া কেটে গেলে তিনি কাঁদতে কাঁদতে আলমারি থেকে একটা নাইটি বের করে বহু কষ্টে মেয়েকে পরিয়ে দেন। গোটা একদিনের বেশি হয়ে গেল, মেয়েটা একটা দানা দাঁতে কাটেনি, এক ফোঁটা জল পর্যন্ত খায়নি। এরকম ভাবে শুকিয়ে শুকিয়েই তো মেয়েটা আমার না শেষ হয়ে যায়। মিলিকে দেখার জন্য ভিড় করে থাকা লোকজন নানা রকম পরামর্শ দেয়। দেখুন দিদি, এসব তান্ত্রিক ওঝাদের উপর ভরসা না করে মেয়েকে নিয়ে একটা ভালো হসপিটালে যান, ডাক্তার দেখুক, কিছু না কিছু একটা উপায় বেরিয়ে আসবে পরে। এভাবে মেয়েটা দিনের পর দিন জল পর্যন্ত না খেলে তো এমনিও মরে যাবে। আরও লোক সেই একই কথাই বলে। পরে একজন ভালো ওঝা দেখে ঠিক করা যাবে, আগে বরং হসপিটাল নিয়ে গিয়ে স্যালাইন দিয়ে ওকে বাঁচান। এরপর বাবাই আর মিলির বাবা একটা বেশ নাম করা হসপিটালে যোগাযোগ করে।
আর প্রায় রাত 10টা নাগাদ অ্যাম্বুলেন্স আসে। এরপর মিলিকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। হসপিটালের কিছু পেপার ওয়ার্ক করতে বাবাই আর মিলির বাবা রিসেপশনে যায়। তখন মিলিকে আউটডোর চেম্বারের সামনে একটা স্ট্রেচারে শুইয়ে রাখা হয়েছিল। মিলির কাছে দুজন নার্স আর মিলির মা ছিল। কিন্তু হঠাৎই পুরো হসপিটালের লাইট নিভে যায়। হসপিটালে সবসময় বড় ইনভার্টার ব্যাটারি মজুদ রাখতে হয়, আর কোনোভাবে কারেন্ট চলে গেলে নিজে থেকেই সেই ইনভার্টার ব্যাটারি চালু হয়ে হসপিটালকে বিদ্যুৎ যোগান দেয়। কিন্তু আজ ব্যাপারটা একটু অন্যরকম হলো। হসপিটালের ইলেকট্রিক বিভাগীয় লোক সঙ্গে সঙ্গে দৌড়ে সাপ্লাই রুমে যায় আর গিয়ে দেখে কোনোভাবে শর্ট সার্কিট হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেয়, কিন্তু ইলেকট্রিক ঠিক হতে প্রায় মিনিট 20 লেগে যায়। এরকমটা হবার কথা ছিল না, কিন্তু সেটাই হলো। হসপিটালের নির্বাহক কমিটি চিন্তায় পড়ে যায়। এই ঘটনার জন্য না জানি কাল মিডিয়া এই হসপিটালের নামে কি না কি বলতে শুরু করে দেবে। যাই হোক, কারেন্ট অফ থাকায় পুরো হসপিটাল ওয়ার্ডে মোমবাতি জ্বালানো হয়েছিল, আর সেই মোমবাতির আলোয় দেখা যায় স্ট্রেচার সম্পূর্ণ ফাঁকা। সেখানে মিলি নেই। মিলির মা সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়েছে। এরপর সেই নার্স দুটোও যেন একটু ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি এদিক ওদিক খোঁজ চালাতে থাকে তারা, কিন্তু কোথাও মিলিকে খুঁজে পাওয়া যায় না। সম্পূর্ণ বিদ্যুৎ বন্ধ থাকায় সিসিটিভি ক্যামেরাও কাজ করা বন্ধ করে দিয়েছিল। ফলে মিলি কোন দিকে গেছে তা কেউ ঠিক করে উঠতে পারে না। বাইরে বেরিয়ে গেটের দারোয়ানকে জিজ্ঞেস করলে সে বলে সে কোনো মেয়েকে বাইরে আসতে দেখেনি। এখন হসপিটাল তো প্রায় খালি, আউটডোর বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগে। তাহলে কোনো একটা মেয়ে একা একা বেরোলে দারোয়ান নিশ্চয়ই দেখত। মিলি হসপিটালের মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে এই সন্দেহেই সবাই আবার ভিতরে ছুটে যায়। এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজেও মিলিকে পাওয়া যায় না। আর ঠিক এর মধ্যেই বিদ্যুৎ সংযোগ ঠিক হয়ে যায় আর লাইট জ্বলে ওঠে। সমস্ত হসপিটালে আলোর মধ্যেও মিলিকে খুঁজে পাওয়া যায় না। এবার সবাই সিঁড়ি দিয়ে বেসমেন্টে চলে আসে। বেসমেন্ট নিশ্চুপ হয়ে রয়েছে। এখানে কোনো আর কিছু নেই, রয়েছে হসপিটালের মর্গ। মর্গের দরজাটা হাত দিয়ে ঠেলে খুলতেই একটা অস্বাভাবিক ঠান্ডা আর অন্ধকার মর্গের ভিতর থেকে ভ্যাপসা রকমের বাতাস নাকে এসে ঠেকে। সেই গন্ধে যেন কেমিক্যাল দিয়ে জোর করে পচা গন্ধকে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে। বাবাইয়ের গাটা গুলিয়ে ওঠে। সবাই ভেতরে ঢুকে লাইট জ্বালিয়ে দেখে সেই ঠান্ডা দম বন্ধ করা ঘরে একটা বেশ বড় আলমারি রয়েছে, যার ধাপে ধাপে অনেকগুলো করে মরার বাক্স ঢোকানো আছে। শুধু একটা বাক্স একটু বেরিয়ে রয়েছে। ডাক্তার দৌড়ে গিয়ে সেই বাক্সটা টেনে বের করতে দেখা যায় সেখানে শুয়ে রয়েছে মিলি। একে এই ঘরটা ঠান্ডা, আর তার মধ্যে সেই বাক্সগুলো সিস্টেমেটিকভাবে আরো ঠান্ডা, যাতে মৃতদেহতে কোনো পচন না ধরে তেমন একটা বাক্সের মধ্যে মিলি শুয়ে রয়েছে। ওর হাতগুলো ঠান্ডায় জমে সাদা হয়ে গেছে। মুখের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে শিরাগুলো সবুজ হয়ে ফুটে উঠেছে যেন। 3-4 ঘন্টার পর মৃতদেহ যেমন শক্ত হয়ে যায়, তেমনি মিলির গোটা দেহ জমে শক্ত হয়ে গেছে।
বহু কষ্টে মিলিকে সেখান থেকে বের করা হয়। ডাক্তার স্টেথোস্কোপ লাগিয়ে বেশ কিছুক্ষণ মিলিকে পরীক্ষা করার পর বলে যে সে এখনো বেঁচে আছে। বাবাই প্রায় কোলে করে মিলিকে সেখান থেকে বের করে সিঁড়ি দিয়ে ছুটে ওপরে নিয়ে আসে। ডাক্তাররা স্ট্রেচারে করে তাড়াতাড়ি তাকে ওটিতে নিয়ে চলে যায়। এরপর আরও কিছুক্ষণ অপেক্ষা। একজন মহিলা ডাক্তার এসে বলেন, দেখুন, মিলি এতক্ষণ ওই ছাঁজার মধ্যে শুয়েছিল। ডাক্তারি ভাষায় আমরা এটাকে ক্রায়োনিক্স বলি, যেখানে পেশেন্ট যদি লো টেম্পারেচারে ফ্রিজ হয়ে যায়, মানে জমে যায়, তাতে তার হার্ট রেট কমে যায়। সেটা কমে কমে এমন জায়গায় চলে আসে যার পর মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু এক্ষেত্রে আমাদের ভাগ্য ভালো, তাই আমরা মিলিকে উদ্ধার করতে পেরেছি। তবে এখন কিছু বলা সম্ভব নয়। মিনিমাম 48 ঘন্টা মিলি এরকমই সেন্সলেস হয়ে থাকবে। তবে আমরা আশা করি মিলি ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি, না হলে ওর কোমায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা ঈশ্বরকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে সবাই তো প্রায় ভেঙে পড়ে। পরদিন বিকালে একজন সন্ন্যাসী তান্ত্রিক এসে উপস্থিত হয় ওই একই হসপিটালে। তার বয়স আন্দাজ করা মুশকিল। ফর্সা গায়ের রং, তামাটে মুখ, আর এক গোছা চুল দাড়ির ভিড় মুখ জুড়ে। কিন্তু চোখগুলোর মধ্যে এক আশ্চর্য জ্যোতি আছে। সে ওয়েটিং রুমে এসে জিজ্ঞাসা করে, এখানে বাবাই কে আছে? কেন? মানে আমি বাবাই। গতকাল সকালে আপনি বা আপনার পরিবারের লোকজন আমার এক সহকারীকে ফোন করেছিলেন। আমার নাম সত্যচরণ উপাচার্য। হ্যাঁ বাবা, আমি ফোন করেছিলাম। আপনার বাড়িতেই গেছিলাম। ওখানে সবাই আমাকে বলল আপনারা এই হসপিটালে রয়েছেন, তাই এলাম। এবার আপনি আমাকে পুরো ব্যাপারটা গোড়া থেকে একটু খুলে বলুন দেখি। এরপর বাবাই পুরো ঘটনা এখনো পর্যন্ত যা যা হয়েছে সব খুলে বলে। বুঝলাম। আমি কি একবার মিলিকে দেখতে পারি? এরপর সেই মহিলা ডাক্তারের সঙ্গে কথা বলে সবাই। আপনারা কি ভেবেছেন এটা হসপিটাল নাকি পাগলা গারদ? এখন পেশেন্টের এই কন্ডিশনে আপনারা কিভাবে এই ধরনের রিকোয়েস্ট করেন? কোনোভাবে কোনো উল্টো ফল হলে তো হসপিটালের দোষ হয়ে যাবে। না না, এসব আমি কোনোভাবেই টলারেট করতে পারবো না। আপনি ভুল বুঝছেন ম্যাডাম, আমি কিছুই করব না। একবার শুধু ওর কাছে যাব আর ওকে জাগিয়ে তুলব। মানে আপনি ডাকবেন আর ও জেগে যাবে? আশ্চর্য! মেডিকেল সায়েন্সের ভাষায় এখন মিলি অলমোস্ট কোমাতে রয়েছে, প্রিপার্ড বলতে পারেন। পেশেন্ট অনেক স্ট্রাগল করছে। অন্য কোনো পেশেন্ট হলে এতক্ষণে হাল ছেড়ে দিত, আর কিছু করার থাকতো না। জানি তো, কিন্তু ওর বেঁচে থাকার চেষ্টাটাকে যে আটকাচ্ছে, আমি তাকে ওর থেকে দূরে সরিয়ে দিতে এসেছি। আরে আপনি কি ডাক্তার নাকি? এসব বুঝলো কি এখানে চলবে না। এরকম হলে লোক তান্ত্রিক সন্ন্যাসীদের কাছেই যেত, নার্সিং হোম হসপিটালে আসতো না। আপনারা দেহের রোগ সারাতে পারবেন, কিন্তু আত্মার রোগের উপায় কি আপনাদের মেডিকেল সায়েন্সের বইতে কোথাও লেখা আছে? আপনারাই বা কেমন পরিবারের লোক? দেখছেন পেশেন্টের এই অবস্থা, তার মধ্যে এরকম একটা উটকো ভণ্ড সন্ন্যাসী ধরে এনেছেন।
আপনাদেরকে ভগবানকে ডাকতে বলেছিলাম, মানে এই নয় যে আপনারা এখানে ভূত ঝাড়ানো ওঝা নিয়ে আসবেন। ম্যাডাম, আমি মানছি আপনি ঠিক কথাই বলেছেন, কিন্তু একবার, শুধু একবার দয়া করে এই বাবাকে মিলির কাছে যেতে দিন প্লিজ। হতেও তো পারে কোনো মিরাকেল, প্লিজ ম্যাডাম। বাবাইয়ের বাড়ির সবার অনুরোধে ডাক্তার শেষ পর্যন্ত রাজি হয়। ঠিক আছে, আমি স্পেশাল কেসে অ্যালাউ করছি, কিন্তু আমি নিজেও ওই ঘরে থাকবো। এরপর সত্যচরণ তান্ত্রিক, বাবাই আর ডাক্তার এসে মিলির ঘরে ঢোকে। সত্যচরণ তান্ত্রিক ব্যাগ থেকে একটা মাটির ছোট্ট ভাঁড় বের করে। ডাক্তার কিছু বলার আগেই সেই ভাঁড়ের মুখ থেকে কাপড়টা সরিয়ে ডাকতে শুরু করেন। আয় 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 আয়, দেখ টাটকা মাংস, আয় আয় আয়। তান্ত্রিকের সেই গম্ভীর ডাক শুনে ডাক্তার আর বাবাই যেন ভিতরে ভিতরে কেঁপে ওঠে। মনে হয় ডাকটা যেন বহু বহু দূর থেকে আসছে। আয়, দেখ টাটকা মাংস, আয় আয় আয়। আর এমন সময় হঠাৎ দেখা যায় পুরো নির্জীব হয়ে শুয়ে থাকা মিলির শরীরটা কাঁপছে। আর কয়েক মুহূর্ত অপেক্ষা, তারপর সে চোখ খুলে সোজা হয়ে বসে। কই কই, দে দে দে, ওইটা আমাকে দে দে দে। বাবাই গত পরশু বিকেল থেকে এসব দেখছে, তাই সে অতটা ভয় না পেলেও মহিলা ডাক্তার যেন ভয় কুঁকড়ে গেছে। এরপর সত্যচরণ তান্ত্রিক মিলির কাছে গিয়ে তার মাথায় হাত রাখে, আর একটা হাতে কিছুটা কর্পূরের মতো দেখতে একটা গুঁড়ো নিয়ে তার নাকের সামনে ধরে জিজ্ঞাসা করে, বল তুই কে, কি চাস, কেন এসেছিস? আমি রঞ্জন, আমি রঞ্জন। আমি মিলিকে নিয়ে যাব, আমি মিলিকে নিয়ে যাব। ওকে আমি ছাড়বো না, কোনোভাবে ছাড়বো না। এরপর সত্যচরণ তান্ত্রিক ব্যাগ থেকে একটা ফুল বের করে তার নাকে ঘষে দেয়, আর মিলি আবার আগের মতোই ঘুমের কোলে ঢলে পড়ে। সত্যচরণ তান্ত্রিক ডাক্তারের দিকে তাকিয়ে একটু হেসে বলেন, বলেছিলাম না, এ রোগ দেহের রোগ নয়, আর আত্মার রোগ সারাতে আমাদের মতোই কিছু ভণ্ড তান্ত্রিকের বুজরুকিকেই ভরসা করতে হয় গো ম্যাডাম। আপনারা এতক্ষণ শুনলেন শেষ ইচ্ছা প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগছে আমাদের গল্পগুলো। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহেও এমন একটি সুন্দর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।